আমাদের সিনেমায় মেয়েদেরকে অ্যাবিউজ করাটাকে প্রেম হিসেবে দেখানো হয়, যে একটি মেয়ের পেছনে একটি ছেলে লেচের মতো পড়ে আছে, তাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে, তার গায়ে হাত দিচ্ছে, মেয়েটি হাত ছাড়িয়ে চলে যাচ্ছে এবং ফাইনালি সেই মেয়েটি ওই ছেলেটির প্রেমে পড়ছে। রাস্তার একটি ছেলে যার কোনো শিক্ষা নেই, সে কিন্তু ওটা থেকে ভাবছে হিরো তো ওই মেয়েটার পেছনে হাত ধরে টানছে, ওর তো ওড়না ধরে টানছে, তারপরেও তো মেয়েটি ওর প্রেমে পড়ছে, তাহলে আমি কেন ওড়না ধরে টানবো না? একটি মেয়ে খোলামেলা পোশাক পরে সামনে দিয়ে হেঁটে গেল, আমি তাকালাম, তুমি আমাকে না বলে মেয়েটিকে স্লাট শেমিং করবে, এইটাই সমস্যা। মেয়েরাই মেয়েদের শত্রু। ছেলেরা তো রয়েছেই, কিন্তু এই ছেলেদেরকে সাহস দিচ্ছে তার পরিবার, তার পরিবারের মহিলারা। যখনই একটি মেয়ে একটু খোলামেলা পোশাক পরছে তাকে নিয়ে সমালোচনা, খারাপ কথা বলা, তাকে খারাপ অশ্রাব্য ভাষায় তাকে অভিহিত করা, সেইটা মূল সমস্যা। কিন্তু মেয়েদেরকে সব থেকে বেশি জাজ করে মেয়েরা, ছেলেরা নয়। ছেলেদের মাথায় ওই বীজটা বুনে দেয় কিন্তু মেয়েরাই। আজকে একটা সম্পর্কে যদি কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে, নর্মালি সেই ছেলেটিকে শেম না করে যে থার্ড মেয়েটি, তাকে শেম করা হয়। আমার মনে হয় সমস্যাটা এইখানে, শিক্ষাতে। যে তোমাকে আগে শিখতে হবে যে প্রত্যেকটা মেয়ে, তোমার দিদি, বোন, মা যেমন ইম্পর্টেন্ট, তেমন অন্যের বাড়িরও কোনো দিদি, বোন, মাই। সেইটা যতক্ষণ না তুমি বুঝতে পারছো, যতক্ষণ না তুমি তোমার মা, দিদি, বোন কিংবা প্রেমিকা কিংবা বউ অন্য মেয়ের মধ্যে খুঁজে পাচ্ছ, ততক্ষণ অবধি অসভ্যতা বন্ধ হবে না। এবং অনেক ছেলেদের আমি দেখেছি মেয়েদের আওয়াজ দেওয়াটাকে গ্লোরিফাই করে। অভিনেতা হিসেবে তাকে সকলেই চেনে, কিন্তু এই মুহূর্তে তাকে যেভাবে আমরা সকলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরিচালক হিসেবে। তথাদা কেমন আছো? আমাদের সঙ্গে এই মুহূর্তে হচ্ছে তথাগত মুখোপাধ্যায়। কেমন আছো বল? চমৎকার আছি, এই মুহূর্তে তো চমৎকার আছি, কারণ যে উদ্দেশ্যে ইন্টারভিউটা হচ্ছে সেই উদ্দেশ্যটা আমার কাছে বড্ড প্রিয় আর কি। এই যে অভিনয়, পরিচালনা এবং ধারাবাহিকেরও কাজ করছো, তো সেক্ষেত্রে এত কিছু ব্যালেন্স করো কিভাবে? ব্যালেন্স করি না আসলে, ভালোবাসি তাই করি। এবার যেদিন ভালোবাসা থাকবে না সেদিন করতে পারবো না। পারিয়ার এতটা সাফল্য পেয়েছো, এখনো পারিয়া নিয়ে কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে, এই যে ভটভটি আবার ইউটিউবে মুক্তি পেতে চলেছে, তো এটা আগে কেন হয়নি? মানে সেটার কথা, মানে আগে কেন ভাবোনি? ইউটিউব আগে অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু প্রযোজকদের সাথে আমরা কোথাও, আমি হয়তো একমত হতে পারিনি। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ইউটিউব ছাড়াও। ফাইনালি আমরা যখন একটা ভটভটি রিলিজের পর যে স্যাটেলাইট এবং ওটিটির বিক্রির যে প্রস্তাব ছিল, এবং সেটাতে প্রযোজকরা যেহেতু রাজি ছিলেন না সেই অর্থ কিংবা সেই ডিলটার ব্যাপারে, সেহেতু সে সময় ভটভটিকে ওটিটি অথবা স্যাটেলাইটে দেখা যায়নি। তো এখন পরিস্থিতি অন্যরকম, যেহেতু ভটভটির একজন প্রযোজক, পারিয়ারও একজন প্রযোজক, মানে ভটভটিতে প্রযোজক ছিল প্রতীক এবং সৌম্য, পারিয়াতে প্রযোজক হচ্ছে প্রতীক এবং অভিনব। তো প্রতীক যেহেতু দুটো জায়গাতেই কমন, তো প্রতীকের সাথে, এবং ইউনিকর্নেরও প্রযোজক প্রতীক ছিল আমার সাথে, তো প্রতীকের সাথে এই ডিলটা কিংবা প্রতীকের এই সিদ্ধান্তটা নিতে একটু সময় লাগলো। বাট ভটভটি আমরা চাই যে সবার কাছে পৌঁছে যাক, সুতরাং দেরি হলেও বেটার লেট দ্যান নেভার। দায়িত্বটা কি অনেকটা বেড়ে গেল, মানে এরকম কি মনে হচ্ছে? না, খুব আনন্দ হচ্ছে আসলে যে এমন একটা প্ল্যাটফর্মে রিলিজ করছে ভটভটি, যেটা মাদার অফ অল ওটিটিস, এবং পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ, কারণ প্রচুর অ্যাপ রয়েছে যেগুলো ভারতে অ্যাভেলেবেল, তো অন্য কোনো দেশে অ্যাভেলেবেল নয়। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে তো সেটা নয়, ইউটিউব পৃথিবীর অধিকাংশ দেশেই অ্যাভেলেবেল, এবং যেহেতু সাবটাইটেল থাকবে, যে কোনো ভাষাভাষীর মানুষ ভটভটি দেখতে পাবেন যখন চাইবেন তখন। কাগজে নেই কিন্তু খবর একটাই, ভটভটির গলায় জল পড়ি। ও বাবা, লাজ কোথায়? শালের পরে আছে রে। তুমি জল পড়ি দাও। শয়তানেরা সব ধ্বংস করে দিয়েছে, আমাদের পৃথিবী নষ্ট করে দিয়েছে। পৃথিবীর কখনো কোথাও সহজ পথে আসে নাই। আমরা কিছুদিন আগেই ইন্ডাস্ট্রিতে একটা আশঙ্কা নেমে এসেছিল, তো সেক্ষেত্রে মানে তোমাকে কি এর আগে কখনো এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? তথা সমস্যা বলতে, হ্যাঁ, ফেডারেশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেটা মেনে এখানকার ইন্ডাস্ট্রি কাজ করে। আমি ইন্ডাস্ট্রির অংশ, আমি ব্যক্তিগতভাবে কি মনে করি না করি থেকেও আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে চলছে সেই টেকনিক্যাল পার্টগুলো, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আমাকেও মেনে চলতে হয়। তাই জন্য আমার যে ডিওপি, তার একসময় কার্ড ছিল না, তার জন্য একজন অতিরিক্ত ডিওপিকে হায়ার করে ফ্লোরে তিনি থাকতেন, জাস্ট তেন কোনো কাজ ছিল না। যেহেতু আমার ডিওপির কার্ড নেই গিল্ডের, সেহেতু তাকে বসিয়ে টাকা দেওয়া হতো। প্রত্যেক দিনের তিনি টাকা পেতেন, কিন্তু ফ্লোরে উনি বসে থাকতেন। এবং এছাড়াও মানে যেটা বলার বিষয় যে এত সমস্যা, বা তারপরেও মানে
তুমি এতটা পজিটিভ, মানে সবসময় পজিটিভ থেকে কাজ করে যাওয়ার যে এতটা এনার্জি পাও, মানে সেটা কিভাবে? ওই যে বললাম ভালোবাসি। দেখো, প্রেম 2-4 দিনের ব্যাপার, ভালোবাসা একটা চিরস্থায়ী বন্দোবস্ত। আমি ভালোবাসি, মানে আমার যদি কোনো টেকনিশিয়ান নাও থাকে, এরকমও হয়েছে ইউনিকর্নের সময় তো একা একা বিদেশ ঘুরে ঘুরে ক্যামেরা করেছি, নিজেই ট্রাইপড বয়েছি। গাকির ক্ষেত্রেও হয়েছে, স্পিটি ভ্যালিতে হায়ার অল্টিটিউডে যখন শ্যুট করছি, নিজেই এত বড় ভারী ব্যাটারি, এত বড় ট্রাইপড, ক্যামেরা এক হাতে নিয়ে সব নিয়ে নিজেই পাহাড়ের মাথায় উঠে শ্যুট করেছি। ভালোবাসি বলে। ভালো না বাসলে তো এগুলো করা সম্ভব নয়, মনে হবে তো এটা ক্যামেরাম্যানের কাজ, আমি কেন করব। তো আমাদের ছবিতে এরকম কোনো ব্যাপার থাকে না, সবাই সবার কাজ করে প্রয়োজনে। তো এটা সম্পূর্ণ ভালোবাসার কারণে, এবং ভালোবাসাটা যেহেতু ভালো থাকার একটা স্টেটমেন্ট, তো এই সিনেমা বানানোটার মধ্যে না আমার কোথাও ভালো থাকা লুকিয়ে আছে। মানে আমাকে টেলিভিশনের অভিনয় করার ফ্লোরে, টেলিভিশনের ফ্লোরে আমি একটা মানুষ, যারা পরিচিত বন্ধুবান্ধব তারা বলে আর কি, এবং আমার নিজের সিনেমা শুটিং ফ্লোরে আমি আর একটা মানুষ। মানে এটা সবাই বলে, মানে এই মানুষের, দুটো মানুষের পার্থক্যটা এটাই যে একটা মানুষের উদ্দেশ্য আছে, আর একটা মানুষ উদ্দেশ্য আছে কিন্তু সেটা খুব সীমিত উদ্দেশ্য, যে পরিচালক যা বলছেন কিংবা স্ক্রিপ্টে যা আছে সেটুকুই খালি করা। আমার মনে হয় পরিচালক হিসেবে জলে যদি মাছ থাকে যতখানি স্বচ্ছন্দ, আমি পরিচালক হিসেবে ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। অভিনেতা হিসেবে বোধহয় অতটা স্বাচ্ছন্দ্য নই আমি। পরিচালক হিসেবে একভাবে দেখা এবং অভিনেতা হিসেবে একভাবে দেখা, তো এই দুটো মানে দুটো পার্থক্য করো কিভাবে তুমি? পার্থক্য করি মানে দেখো, পরিচালক হিসেবে, সমস্ত পরিচালক হিসেবে আমি সেই মুহূর্তে যে প্রজেক্টটা হচ্ছে সেটা আমার মাথার মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে, যে আমি মাথার মধ্যে সেই দৃশ্যগুলোকে দেখে ফেলেছি, শব্দগুলো শুনে ফেলেছি, অডিও ভিজুয়ালটা রেডি হয়ে গেছে। আমাকে বাকি টিমকে কনভিন্স করতে হয় যে দেখো এই অডিও ভিজুয়ালটা আমি দেখেছি, এটা তোমাদেরও করতে হবে, এবার কীভাবে এক্সিকিউট করবো সেই পথটা খুঁজে বার করতে হবে। এবং যেটা মাথার মধ্যে যে দৃশ্যটা দেখেছি, হয়তো বাস্তবে সেই দৃশ্যটা নেই, সেটা তৈরি করা সম্ভব নয়, কিংবা সেই জায়গাটাই এক্সিস্ট করে না, কিন্তু দৃশ্য তোলবার সময় ওই ভাবার দৃশ্যটার কতটা কাছাকাছি যেতে পারছি, কতটা কাছাকাছি শ্যুট করতে পারছি, সেইটা খুব গুরুত্বপূর্ণ। এবং অভিনেতা হিসেবে আমার দায়িত্ব চরিত্রটাকে বিশ্বাসযোগ্যভাবে প্রেজেন্ট করা। এরপর বাকি ভিজুয়াল কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কেউ ধীরে করে নাচছে নাকি একটা দেয়াল আছে, সেইটা আমার দেখার দায় নেই। আমার কাজ হচ্ছে আমার অভিনয়টা মন দিয়ে করা এবং চরিত্রটাকে বিশ্বাসযোগ্যভাবে প্রেজেন্ট করা। আশেপাশে কি ঘটছে, আমার কো অ্যাক্টারকে আমার পছন্দ কিনা, আমার কো অ্যাক্টার ঠিকঠাক অ্যাক্টিং করছে কিনা, কিংবা আমাকে যে ডায়লগটা বলা হচ্ছে সেই ডায়লগটা বিশ্বাসযোগ্য কিনা, কিংবা আমাকে যে অ্যাক্টিভিটিটা ডিরেক্টর করতে বলছেন সেইটা আদৌ ভালো কিনা, সেগুলো আমার দেখার দায় নয়। আমার দায় হচ্ছে আমি চরিত্রটাকে বিশ্বাসযোগ্যভাবে প্রেজেন্ট করব এবং পরিচালক আমায় যেটা বলবেন সেটা আমি শুনবো। দুটো কমপ্লিটলি আলাদা। মানে একটা জগতের যদি আমি ভগবান হই, যে কোথায় কি হবে না হবে সেটা ডিসাইড করার সিদ্ধান্ত আমার হাতে, কিংবা একটা জাহাজের যদি আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ হই, আর একটা ক্ষেত্রে আমি নাবিক মাত্র। এবং মানে এই যে পরিচালক, অভিনেতা তথাগত থেকে পরিচালক তথাগত হয়ে ওঠার যে স্ট্রাগলটা, সেখানে কি কি তোমাকে নিজের মধ্যে ইনপুট করতে? প্রথমত বলি যে আমি পরিচালকই হতে চেয়েছিলাম, এবং সেটা আমার যখন 15-16 বছর বয়স, 5-6 বছর বয়সে সিনেমার সাথে যুক্ত হবো এটা ভেবেছিলাম সিনেমা দেখে। কিন্তু 15-16 বছর বয়স যখন আমি প্রসেনিয়াম থিয়েটার ডিরেক্ট করছি, তখন বুঝতে পারছি যে প্রসেনিয়াম থিয়েটারে আমি যা যা করতে চাইছি, যেখানে পৌঁছতে চাইছি সেটা পৌঁছতে পারছি না সীমাবদ্ধতার জন্য, থিয়েটারের ফরম্যাটে। তো তখনই ডিসাইড করেছি পরিচালক হব, এবং তার থেকে সবথেকে সহজ উপায় ছিল অভিনয় করা। কারণ অভিনয় করলে, অভিনেতা হিসেবে পরিচিতি পেলে, প্রযোজকদের সাথে 1-to-1 বসে কথা বলার সুযোগ পাওয়াটা অনেকখানি বেশি। এটা বলতে পারো আমার একটা ট্যাকটিক্যাল কৌশল, যে কৌশলটা আমি অবলম্বন করেছি যে অভিনেতা হিসেবে নিজেকে এস্টাবলিশ করে তারপর আমি পরিচালনাটায় হাত দিয়েছি। কারণ তার পেছনে একটা মস্ত বড় কারণ ছিল, যাতে লোকজনকে আমি আমার গল্পটা শোনাতে পারি। কারণ একজন আননোন কেউ, সে একটা প্রযোজনা সংস্থা কিংবা একটা প্রযোজককে কনভিন্স করা যতটা সোজা, আমি অভিনেতা হিসেবে তার থেকে 1% হলেও আমার কাছে ব্যাপারটা ইজিয়ার হয়। সেই কারণে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, এবং তারপর আস্তে আস্তে ডিরেকশন। ধরো আমি তো শর্ট ফিল্ম দিয়ে শুরু করেছি, শুঁয়োপোকা আমার প্রথম ছবি, যেটা রিলিজ করেছিল ইউটিউবে, শুঁয়োপোকা। হ্যাঁ, তারপরে হইচই কিনে নেয় সেটা, তারপরে আরও কিছু শর্ট ফিল্ম, বুনো হইচই কিনে নেয়, তারপরে জিওডেসি, যেটা জিও ফিল্ম ফেয়ারে গিয়েছিল, জিওডেসি ইনফ্যাক্ট জিওর অ্যাপে রয়েছে, ইউনিকর্ন যেটা হটস্টার কিনে নেয়, হাউ টু বিকাম আ রেপিস্ট যেটা ফ্রিতে ইউটিউবে স্ট্রিম হয়। তো এরকম শর্ট ফিল্ম করে করে আগে নিজেকে প্রস্তুত করেছি, যে আমি যেটা ভাবছি, যেটা শুনছি, সেগুলো যদি জোড়া লাগানো হয়, যে আমি যা ভাবছি সেটাই হবে। তো যেহেতু আমার ফিল্ম স্কুলের প্রথাগত শিক্ষা নেই, আমি ফ্লোরে কাজ করে করেই শিখেছি সবটা, তো সেইটা করে দেখে নেবো এবং তারপরে বড় ছবি বানানো। আমার গল্প বলার যে আর কি ধরনটা বা গল্প দেখানোর যে ধরনটা, সেগুলো খুব সাধারণ, মানে মানুষের মনকে ছুঁয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার। তো এটা আর কি মানে কোনো আর কি মানে আলাদা করে কোনো ভাবনা আছে? আমার মনে হয় এটা এক ধরনের সততা, যে আমি যা দেখি আমি সেটাই বলবার চেষ্টা করি।
তার মধ্যে কিছু ফ্যাব্রিকেশন না রাখার চেষ্টা করি। আমি যেভাবে বিশ্বাস করি কথাগুলো, আমি চেষ্টা করি চরিত্রটা ঠিক সেভাবেই বলুক। কারণ প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র। কালকে যদি তুমি ছবি বানাতে শুরু করো, কিংবা যিনি ক্যামেরার উপরে ক্যামেরা করছেন এই মুহূর্তে, কিংবা যে দর্শকরা দেখছেন তারা যদি ছবি বানাতে আরম্ভ করেন, তারা যদি নিজেদের সততার কথাটা, যেটা নিজেরা বিশ্বাস করেন, ভালো হোক খারাপ হোক, সেটা যদি অনেস্টলি বলতে পারেন, তাহলে তার ছবিও অতটাই ইউনিক হবে। কারণ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল ব্রেন হিসেবে ইউনিক। সাধারণ মানুষের থেকে পরিচালকের কী পার্থক্য? এই পরিচালনার কাজে একটা সায়েন্সের মস্ত বড় পার্ট আছে, বিজ্ঞানের পার্ট আছে। শুধু লিটারেচারের পার্ট নেই যে স্ক্রিপ্ট লিখলাম আর সিনেমা হয়ে গেল। এই বিজ্ঞানের পার্টটা সবাই আয়ত্ত করে উঠতে পারে না, তাই সবাই পরিচালক হয়ে উঠতে পারে না। তাহলে সবাই পরিচালনা করতো, নিজের গল্প বলতো। আমার সিনেমা বানানোর পেছনে একটা দর্শন থাকে, একটা মোটিভ থাকে, যেটা দিয়ে আমি মানুষকে ধাক্কা দিতে চাই। যতদিন সেই ধাক্কা দেওয়ার বিষয় আছে, যতদিন আমার ব্যক্তিগত দর্শন আছে, ততদিন আমি ছবি বানাবো, এবং প্রত্যেকটা ছবি তার মতো করে ইউনিক হবে। কারণ আমি যেটা ভাবি, আমার সিনেমা সেটাই ভাবে। আমি এরকম কোনো সিনেমা বানাই না যে একটা ভালো গল্প পড়লাম, কি দারুণ লাগলো, একটা প্রযোজক পেলাম, চলো একটা ছবি বানাই। এই ছবিতে আমি বিশ্বাস করি না, যা শুধুমাত্র আমার ব্যক্তিগত ওই গল্পটা ভালো লেগেছে বলে একটা সিনেমা বানালাম। কারণ সিনেমা গল্প বলাই নয়, সিনেমা একটা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন, সিনেমা একটা এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সেই এক্সপিরিয়েন্সটা তৈরি করতে হয়। এটা শুধুমাত্র গল্প বলা নয় আর কি। মানে আমরা যে সমস্ত ছবি নিয়ে খুব উচ্ছ্বসিত প্রশংসা করি সাউথ ইন্ডিয়ান সিনেমা, দেখবে সেই সিনেমাগুলো শেষ হওয়ার পরেও মনে একটা ভার থেকে যায়, কিংবা একটা আনন্দ থেকে যায়। তার কারণ ওই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে তোমায় নিয়ে যাওয়া হয়েছে। এটা শুধু নিছক গল্প বলা নয়, এবং শুধু নিছক গল্প বলা সিনেমা কোনোদিনই ছিল না। সবকটা সফল সিনেমাই আসলে একটা এক্সপিরিয়েন্স। কখনো সেটা চরিত্রের চোখ দিয়ে তুমি এক্সপিরিয়েন্সটা করো, কখনো তুমি সিচুয়েশনের চোখ দিয়ে এক্সপিরিয়েন্সটা করো। যখন ধরো তুমি কালকির মতো বড় ছবি দেখছো, তখন তোমার মনে হয় ওই জায়গাটা, ওই গ্র্যান্ডারটা দেখে তুমি ওই জায়গাটার মধ্যে আছো। আর যখন তুমি ঋষিকেশ মুখার্জির ছবি দেখছো, সেটা চরিত্র ড্রিভেন এক্সপিরিয়েন্স। কেমন? তো এই পার্থক্য। মানুষ রিলেট করতে পারে কিন্তু ব্যাপারগুলো। হ্যাঁ, কারণ আমি তো সমাজে বাস করি, আমি তো জঙ্গলে থেকে সন্ন্যাস নিয়ে সিনেমা বানাচ্ছি না। ফলে আমার আশেপাশে যা দেখছি, যেগুলো নিয়ে প্রতিবাদ করা প্রয়োজন, যেগুলো নিয়ে কথা বলা প্রয়োজন, যেগুলো জাস্টিস প্রয়োজন, আমার সিনেমায় সেগুলোই থাকে। তাই জন্যই সেগুলো রিলেটেবল। এবং আমরা কিছুদিন আগেই একটা ঘটনা দেখতে পেলাম, যেটা মানে খুবই আর কি হতাশাজনক। তো মানে মানে এখনো কি মানে কি মনে হয় তোমার, যে মানে নারী এবং পুরুষের সেই সমান অধিকারটা এখন মানে 2024-এ দাঁড়িয়েও কি? একদমই, আমি তোমায় বলতে চাই একদমই নেই। কারণ তুমি যত এই ধরনের রেপিস্ট, খুনি, এদের ফ্যামিলি মেম্বারদের ইন্টারভিউ শুনবে, তুমি দেখবে তারা তাদেরকে দোষ দিচ্ছে না। সমস্যাটা সেইখানে। আর ধরো আমি আর তুমি একটা কাপল, একটি মেয়ে খোলামেলা পোশাক পরে সামনে দিয়ে হেঁটে গেল, আমি তাকালাম, তুমি আমাকে না বলে মেয়েটিকে স্লাট শেমিং করবে। এইটাই সমস্যা। মেয়েরাই মেয়েদের শত্রু। ছেলেরা তো রয়েছেই, কিন্তু এই ছেলেদেরকে সাহস দিচ্ছে তার পরিবার, তার পরিবারের মহিলারা। যখনই একটি মেয়ে একটু খোলামেলা পোশাক পরছে, তাকে নিয়ে সমালোচনা, খারাপ কথা বলা, তাকে খারাপ অশ্রাব্য ভাষায় তাকে অভিহিত করা, সেইটা মূল সমস্যা। কিন্তু মেয়েদেরকে রেসপেক্ট করতে হবে। তার পোশাক দিয়ে তাকে জাজ করলে চলবে না, তার পেশা দিয়ে তাকে জাজ করলে চলবে না। কারণ তার পেশাটা তার চয়েস। কেউ ভগবানের পুজো করবে, কেউ প্রস্টিটিউশন করবে, সেটাই সমাজের নিয়ম, সেটা তার চয়েস। কেউ পর্ন ফিল্ম করবে, কিন্তু তার জন্য তাকে জাজ করা। এবং মাথায় রাখবে, মেয়েদেরকে সব থেকে বেশি জাজ করে মেয়েরা, ছেলেরা নয়। ছেলেদের মাথায় ওই বীজটা বুনে দেয় কিন্তু মেয়েরাই। আজকে একটা সম্পর্কে যদি কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে, নর্মালি সেই ছেলেটিকে শেম না করে যে থার্ড মেয়েটি, তাকে শেম করা হয়। সেইটা লজ্জার। 2400 একদম হয় যে একটা সম্পর্ক, যে পুরুষটি একটি সম্পর্ক থেকে বেরিয়ে অন্য সম্পর্কে যদি গিয়ে থাকে, তাহলে দোষটি পুরুষের, ওই মহিলাটির নয়। কিন্তু দায়ী করা হয় কিন্তু মহিলাটিকে। তার মানে কি করা হচ্ছে, যে আমরা সোসাইটি হিসেবে, অ্যাজ আ সোসাইটি আমরা হুইচান্ট করছি, আমরা অ্যাজ আ সোসাইটি স্লাট শেমিং করছি। আর এছাড়া যদি বলো পুরুষদের কথা, তার জন্য দরকার শিক্ষা, রেসপেক্ট করার মেয়েদের। আমি যে পরিবেশে বড় হয়েছি, উত্তর কলকাতার বাড়িতে, আমরা যখন কোনো মেলায় যেতাম, আমরা দাদা ভাইরা দিদিদের গার্ড করে নিয়ে যেতাম, যাতে কেউ ছুঁতে না পারে। তো আমি বলছি, এই পরিস্থিতি হবে কেন, যেখানে আমার দিদি বোনকে গার্ড করে নিয়ে যেতে হবে? অথচ আমার মতোই একটি ছেলে, সে যখন আমার নিজের বন্ধুদের সাথে যাচ্ছে, সে কিন্তু দিদি বোনদের গার্ড না করে আওয়াজ দিচ্ছে। আমার মনে হয় সমস্যাটা এইখানে, শিক্ষাতে। যে তোমাকে আগে শিখতে হবে যে প্রত্যেকটা মেয়ে, তোমার দিদি বোন মা যেমন ইম্পর্টেন্ট, তেমন অন্যের বাড়িরও কোনো দিদি বোন মাই। সেইটা যতক্ষণ না তুমি বুঝতে পারছো, যতক্ষণ না তুমি তোমার মা, দিদি, বোন কিংবা প্রেমিকা কিংবা বউ অন্য মেয়ের মধ্যে খুঁজে পাচ্ছ, ততক্ষণ অবধি অসভ্যতা বন্ধ হবে না। এবং অনেক ছেলেদের আমি দেখেছি মেয়েদের আওয়াজ দেওয়াটাকে গ্লোরিফাই করে। এবং সমস্যাটা হচ্ছে আমাদের সিনেমায় মেয়েদেরকে অ্যাবিউজ করাটাকে প্রেম হিসেবে দেখানো হয়। যে একটি মেয়ের পেছনে একটি ছেলে লেচের মতো পড়ে আছে, তাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে, তার গায়ে হাত দিচ্ছে, মেয়েটি হাত ছাড়িয়ে চলে যাচ্ছে, এবং ফাইনালি সেই মেয়েটি ওই ছেলেটির প্রেমে পড়ছে।
রাস্তার একটি ছেলে যার কোনো শিক্ষা নেই, সে কিন্তু ওটা থেকে ভাবছে হিরো তো ওই মেয়েটার পেছনে হাত ধরে টানছে, ওর তো ওড়না ধরে টানছে, তারপরেও তো মেয়েটি ওর প্রেমে পড়ছে, তাহলে আমি কেন ওড়না ধরে টানবো না? কিন্তু ওই ওড়না ধরে টানাটা যেটা সিনেমায় দেখানো হচ্ছে, আমরা যখন বাস্তবে দেখছি ওটাকে ইফটিজিং বলছি। সমস্যাটা এখানে, অনেকগুলো জায়গায় সমস্যা রয়েছে, আমাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা রয়েছে, এবং সব থেকে বড় কথা মহিলাদের সব থেকে বেশি পাশে দাঁড়ানো উচিত মহিলাদের। সেই জায়গাটা ফার্স্ট ঠিক করলে বাকিগুলো আস্তে আস্তে ফলো আপ করবে। একজন মহিলা হয়ে অন্য মহিলাকে স্লাট শেমিং করা এবং হুইচহ্যান্ড করা বন্ধ করতে হবে। মানে সবাই তো আর কি, মানে এগুলো যদি সবাই বুঝতো তাহলে না একটা বেটার সোসাইটি আমরা পেতাম, এবং সেই বেটার সোসাইটির জন্য লড়াই বাংলাদেশে একরকম লড়াই হয়েছে, আশা করি আমাদের রাজ্যেও আমাদের দেশেও হবে লড়াই, অন্যভাবে অন্যরকমভাবে। তোমাকে যেটা বলছিলাম যে তোমার এতদিনের ইন্ডাস্ট্রিতে কাজ, তো সেক্ষেত্রে মানে তোমার কি কোনো কিছু মানে এরকম মনে হয়েছে যে না এটা এরকম পেলে ভালো হতো, বা কিছু না পাওয়া জিনিস কি কিছু রয়ে গেছে, এরকম কি মনে হয়? আসলে অনেক কিছু না পাওয়া রয়েছে, কিন্তু সেই না পাওয়াগুলোই আজকে আমাকে এখানে তোমার সাথে বসিয়েছে। আমি এত কিছু শিখেছি এই না পাওয়াগুলো থেকে, অনেক কিছু না পাওয়া, অভিনেতা হিসেবে না পাওয়া। ধরো আমি এখন একটা ওয়েব সিরিজের অফার পাইনি, যেগুলো পেয়েছি এগুলো করার মতো নয়, ভালো লাগেনি। তো আমি বলছি যে আমি সিনেমায় আমি সেভাবে কাজ পাইনি। তো এরকম অনেক না পাওয়া রয়েছে, কিন্তু সেই না পাওয়াগুলোই আমাকে প্রত্যেক দিন শিখিয়েছে কীভাবে সেই না পাওয়ার অভাবটাকে পূরণ করতে হবে। আমি যা যা পাইনি অভিনেতা হিসেবে, সেগুলো আমি আমার অভিনেতাদের দিয়ে পূরণ করে নিই। যে তারা যখন ভালো অভিনয় করে, তাদের পারফরমেন্স নিয়ে লোকে যখন কথা বলে, দীর্ঘ রিহার্সাল করি তাদের সাথে, আমি আমার সময় দিই তাদের সাথে, তখন তাদেরকে যখন গ্লোরিফাই করে লোকজন, আমার মনে হয় প্রাপ্তিটা আমার। ভালো দেখো তথাদা, এবং এই যে সামনে ছবি মুক্তি পেতে চলেছে ইউটিউবে, সেই জন্য দর্শকদেরকে কি বলবে যারা তোমাকে এতদিন ধরে ভালোবেসে যাচ্ছে? দর্শকদের এটাই বলার, আগামী 16ই আগস্ট ভটভটি ইউটিউবে রিলিজ করছে, প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে রিলিজ করছে। 15 তারিখ রাত 12টার পর থেকে আপনার 15ই আগস্ট স্বাধীনতার পর ভটভটির স্বাধীনতা, একটু আগে ঋষভ এক জায়গায় বলছিল যে 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা, 16ই আগস্ট ভটভটির স্বাধীনতা। তো 15ই আগস্টের রেশ কাটতে না কাটতেই ভটভটির স্বাধীনতা উদযাপন হবে। আপনারা প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে যান, গিয়ে ভটভটি দেখুন, এবং সোশ্যাল মিডিয়া আমাদের জানান আপনাদের ঠিক কেমন লাগলো আমার প্রথম সন্তানকে, ভটভটিকে। ও টাকার মেয়ে নয় গো, টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।